রহস্যময় পারিবারিক গল্প। রাতের বেলা ছেলের প্রচণ্ড জ্বর উঠেছিল। আমি সারারাত তার কপালে পানির পট্টি দিচ্ছিলাম। একবার হাত রাখতেই সে আমার হাত শক্ত করে ধরল। জ্বরের ঘোরে বটবট করে বলছিল, মা তুমি ছাড়া আমি বাঁচব না। সকাল হতেই জ্বর কমে গেল। নাশতা খেতে বসে সে স্বাভাবিক গলায় বলল, মা গত রাতে তোমার যত্নে বুঝেছি একমাত্র তুমিই আমার প্রাণ। আমি হেসে বললাম, পাগল, আমি তো তোর মা। ছেলে হঠাৎ গম্ভীর হয়ে বলল, মা জ্বরের ঘোরে যা বলেছি সেটা মিথ্যা নয়। তুমি আমার মা, কিন্তু এখন আমি বুঝেছি তুমি আমার আরও কিছু হতে পার। আমার হাত কাঁপতে লাগল। সে আমার সামনে বসে বলল, তোমার স্পর্শে যে শান্তি পাই, তোমার যত্নে যে সুখ পাই, সেটা শুধু মায়ের ভালোবাসা নয়। আমি তোমাকে ভালোবাসি একজন পুরুষের মতো। আমি উঠে যেতে চাইলাম, সে আমার হাত ধরে রাখল। বলল, মা আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমার হৃদয়ে যা আছে সেটা লুকিয়ে রাখতে পারছি না। তুমি আমার স্ত্রী হও। আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। থার্মোমিটার টেবিলে পড়ে থাকল, কিন্তু আমার শরীরে জ্বর ছাড়াই গরম লাগছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম তপন সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রুদ্র আর পূর্ণিমা। রুদ্র ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গত রাতের ঘটনাটা আমার মাথা থেকে যাচ্ছিল না। রুদ্র যা বলেছিল তা কি সত্যিই জ্বরের প্রলাপ ছিল, নাকি তার অন্তরে সত্যিই এমন কোনো অনুভূতি লুকিয়ে আছে? আমি ভাবতে পারছিলাম না যে আমার নিজের ছেলে আমাকে নিয়ে এমন চিন্তা করতে পারে। দুপুরে তপন অফিস থেকে ফিরে এল। আমি তাকে সব কিছু বললাম। তপন প্রথমে রেগে গেল, তারপর ভাবল। বলল, মিতালি, হয়তো রুদ্র কোনো মেয়ের প্রেমে পড়েছে আর তুমি তার মতো দেখতে, তাই কনফিউশনে পড়ে গেছে। আমি বললাম, কিন্তু তপন, ও তো সকালেও একই কথা বলল। তখন তো জ্বর ছিল না। তপন চিন্তিত হয়ে বলল, তাহলে হয়তো মানসিক কোনো সমস্যা। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সন্ধ্যায় রুদ্র কলেজ থেকে ফিরল। আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসল। পূর্ণিমাকে দেখে বলল, পূর্ণি, তোর বন্ধু রিয়া কেমন আছে? ওর সাথে দেখা করতে চাই। পূর্ণিমা অবাক হয়ে বলল, রিয়া? কোন রিয়া? রুদ্র বলল, যে মেয়েটা গতকাল তোর সাথে এসেছিল। লম্বা, সুন্দর চুল। পূর্ণিমা বলল, দাদা, গতকাল তো আমার সাথে কেউ আসেনি। তুমি জ্বরে ছিলে, তাই হয়তো স্বপ্ন দেখেছ। রুদ্র থমকে গেল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, মা, আমার মাথায় কি হচ্ছে? আমি তো পরিষ্কার দেখেছি একটা মেয়ে এসেছিল। তোমার মতোই দেখতে, শুধু ছোট। তপন এসে বলল, রুদ্র, আমরা আগামীকাল ডাক্তারের কাছে যাব। তোর মানসিক অবস্থা ঠিক নেই মনে হচ্ছে। রাতে খাওয়ার সময় রুদ্র আবার অদ্ভুত আচরণ শুরু করল। আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার প্রেমিকা। তপনের সামনেই বলল, মা, তুমি আজ অনেক সুন্দর লাগছ। তপন রেগে বলল, রুদ্র, মায়ের সাথে এভাবে কথা বলিস কেন? রুদ্র বলল, বাবা, আমি তো শুধু সত্যি বলছি। মা সুন্দর নয়? তপন বলল, সুন্দর তো, কিন্তু তোর এই আচরণ স্বাভাবিক নয়। তুই মায়ের প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করছিস। রুদ্র হঠাৎ চিৎকার করে বলল, আমি কোনো অতিরিক্ত আকর্ষণ অনুভব করছি না। আমি শুধু মাকে ভালোবাসি। পূর্ণিমা ভয় পেয়ে বলল, দাদা, তুমি কেন চিৎকার করছ? রুদ্র তার ঘরে চলে গেল। আমরা সবাই দুশ্চিন্তায় পড়লাম। রাত ৩টার দিকে হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে গেল। দেখি রুদ্র আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। তপনও জেগে উঠল। রুদ্র বলল, মা, আমার ঘুম আসছে না। তুমি আমার ঘরে এসে আমার পাশে শুয়ে থাকবে? তপন রেগে বলল, তুই পাগল হয়ে গেছিস নাকি? তোর বয়স ২১, তুই এখনও মায়ের সাথে ঘুমাবি? রুদ্র বলল, বাবা, আমার ভালো লাগে না একা। মা এলে আমি শান্তিতে ঘুমাতে পারব। আমি বললাম, রুদ্র, তুই বড় হয়ে গেছিস। এখন আর মায়ের সাথে ঘুমানো ঠিক হবে না। রুদ্র কান্না শুরু করল। বলল, তোমরা আমাকে বুঝতে চাও না। আমার একটা মেয়ে দরকার যে আমাকে যত্ন করবে মায়ের মতো। কিন্তু সেই মেয়েটাকে আমি পাচ্ছি না। তপন এবার নরম সুরে বলল, রুদ্র, তুই কোনো মেয়ের কথা ভাবছিস? কলেজে কোনো মেয়ে পছন্দ? রুদ্র বলল, হ্যাঁ বাবা।
একটা মেয়ে আছে, নাম তানিয়া। ও আমার মতোই লজ্জু। আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। আমি জিজ্ঞেস করলাম, তুই ওকে কেন বলিস না যে তুই ওকে ভালোবাসিস? রুদ্র বলল, মা, আমি ডরি যদি ও না বলে। আর আমার মনে হয় ও আমার মতো ছেলে পছন্দ করবে না। আমি তো খুব সাধারণ। তপন বলল, তুই সাধারণ নোস কেন? তুই ভালো ছেলে, পড়াশোনায় ভালো, সৎ। রুদ্র বলল, কিন্তু বাবা, আমি খুব লজ্জুক। মেয়েদের সাথে কথা বলতে পারি না। তানিয়ার সাথেও শুধু পড়াশোনার কথা বলি। আমি বুঝতে পারলাম রুদ্রের আসল সমস্যা। ও প্রেমে পড়েছে কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না। তাই মানসিক দ্বন্দ্বে পড়ে গেছে। আমি বললাম, রুদ্র, তুই তানিয়াকে বাড়িতে নিয়ে আয়। আমরা ওর সাথে পরিচিত হতে চাই। রুদ্র আনন্দিত হয়ে বলল, সত্যি মা? তুমি ওকে পছন্দ করবে? আমি বললাম, অবশ্যই। তুই যাকে ভালোবাসিস, আমরাও তাকে ভালোবাসব। পরদিন রুদ্র তানিয়াকে বাড়িতে নিয়ে এল। মেয়েটি সত্যিই খুব সুন্দর এবং ভদ্র। আমাদের সাথে খুব বিনয়ের সাথে কথা বলল। তানিয়া বলল, আন্টি, রুদ্রদা খুব ভালো ছেলে। কিন্তু উনি খুব লজ্জা পান। ক্লাসের সবার সাথে মিশতে পারেন না। আমি বললাম, তানিয়া, তুমি রুদ্রকে কেমন মনে কর? তানিয়া লজ্জা পেয়ে বলল, উনি আমার ভালো বন্ধু আন্টি। আমি বুঝতে পারলাম যে তানিয়াও রুদ্রকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারছে না। আমি তাদের দুজনকে একসাথে বসিয়ে বললাম, তোমরা দুজনে একে অপরকে ভালোবাস। কিন্তু কেউ সাহস করে বলতে পারছ না। জীবন খুব ছোট। ভালোবাসা লুকিয়ে রাখলে কোনো লাভ নেই। রুদ্র সাহস করে তানিয়ার হাত ধরল। বলল, তানিয়া, আমি তোমাকে ভালোবাসি। তানিয়া মুখ লাল করে বলল, আমিও তোমাকে ভালোবাসি রুদ্র। তাদের দেখে আমার চোখে পানি এসে গেল। কত সহজ সমাধান ছিল এই সমস্যার। তপন বলল, রুদ্র, এখন বুঝেছি তোর সমস্যা কি ছিল। তুই মানসিক চাপে ছিলিস বলে অদ্ভুত আচরণ করছিলিস। রুদ্র বলল, হ্যাঁ বাবা। আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। তানিয়াকে পেতে চাইছিলাম কিন্তু পারছিলাম না। তাই মায়ের কাছে সেই আবেগ প্রকাশ করছিলাম। আমি বললাম, রুদ্র, তুই ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে খোলামেলা কথা বলিস। লুকিয়ে রাখলে আরও সমস্যা হবে। এর কিছুদিন পর রুদ্র এবং তানিয়ার সম্পর্ক আরও গভীর হল। তারা পড়াশোনা শেষ করে বিয়ে করার সিদ্ধান্ত নিল। কিন্তু তখনই এক রহস্যজনক ঘটনা ঘটল। তানিয়ার পরিবার হঠাৎ শহর ছেড়ে চলে গেল, কোনো ঠিকানা না রেখে। রুদ্র পাগলের মতো তানিয়াকে খুঁজতে লাগল। কলেজে গিয়ে জানল যে তানিয়া কলেজ ছেড়ে দিয়েছে। আমরা সবাই চিন্তিত হয়ে পড়লাম। রুদ্র খাওয়া দাওয়া ছেড়ে দিল। দিন রাত শুধু তানিয়ার কথা বলত। এক রাতে রুদ্র আমার কাছে এসে বলল, মা, আমার মনে হচ্ছে তানিয়ার কোনো বিপদ হয়েছে। ওর বাবা হয়তো জোর করে ওকে কোথাও নিয়ে গেছে। আমি বললাম, তুই কেন এমন ভাবছিস? রুদ্র বলল, মা, তানিয়া আমাকে বলেছিল যে ওর বাবা ওকে জোর করে বিয়ে দিতে চায়। ও পালিয়ে আসতে চায়। তপন বলল, তাহলে হয়তো সত্যিই কিছু হয়েছে। আমরা পুলিশের সাহায্য নিই। আমরা পুলিশ স্টেশনে গেলাম। কিন্তু পুলিশ বলল যে তানিয়ার পরিবার স্বেচ্ছায় চলে গেছে। কোনো অপহরণের ঘটনা নেই। রুদ্র হতাশ হয়ে পড়ল। কয়েকদিন পর সে বলল, মা, আমি তানিয়াকে খুঁজতে বের হব। সারা দেশে খুঁজব। আমি বললাম, রুদ্র, তুই এভাবে পাগল হয়ে যাচ্ছিস। তানিয়া নিজেই যদি তোর সাথে যোগাযোগ করতে চায় তাহলে করবে। কিন্তু রুদ্র আমার কথা শুনল না। একদিন সকালে দেখি সে বাড়ি থেকে বের হয়ে গেছে। একটা চিঠি রেখে গেছে। লিখেছে, মা, বাবা, আমি তানিয়াকে খুঁজতে যাচ্ছি। ওকে না পেলে ফিরব না। আমরা সবাই কান্নায় ভেঙে পড়লাম। পূর্ণিমা বলল, মা, দাদা কোথায় গেল? ও কি আর ফিরবে না? আমি বললাম, অবশ্যই ফিরবে। তোর দাদা আমাদের ছেড়ে কোথাও যেতে পারে না। কিন্তু দিন যেতে লাগল। রুদ্রের কোনো খবর পেলাম না। আমি প্রতিদিন কাঁদতাম। তপন চিন্তায় অসুস্থ হয়ে পড়ল। 1 মাস পর হঠাৎ রুদ্রের ফোন এল। ও কান্না কান্না গলায় বলল, মা, আমি ঘরে ফিরতে চাই। আমি জিজ্ঞেস করলাম, তানিয়াকে পেয়েছিস? রুদ্র বলল, হ্যাঁ মা। কিন্তু ও আর আমার কাছে ফিরে আসবে না। আমার মন খারাপ হয়ে গেল। বললাম, কেন? কি হয়েছে? রুদ্র বলল, মা, তানিয়ার বিয়ে হয়ে গেছে। ওর বাবা জোর করে বিয়ে দিয়েছে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগল। বললাম, রুদ্র, তুই এখনই বাড়ি ফিরে আয়।
আমরা তোর জন্য অপেক্ষা করছি। পরদিন রুদ্র বাড়ি ফিরল। একদম ভেঙে পড়েছে। মুখ শুকিয়ে গেছে। চোখে অন্ধকার। আমি ওকে জড়িয়ে ধরে কাঁদলাম। বললাম, আমার ছেলে, তুই আর কোথাও যাবি না। রুদ্র বলল, মা, আমি তানিয়াকে দেখেছি। ও খুশি নয়। ওর স্বামী খুব খারাপ মানুষ। ও আমাকে দেখে কেঁদেছে। আমি বললাম, তুই আর এসব ভেবো না। নতুন জীবন শুরু কর। কিন্তু রুদ্র আর আগের মতো হল না। সে প্রতিদিন ঘরে বসে থাকত। কলেজেও যেত না। তপন বলল, রুদ্র, তুই এভাবে জীবন নষ্ট করিস না। পড়াশোনা শেষ কর। আমরা তোর জন্য ভালো কোনো মেয়ে দেখব। কিন্তু রুদ্র বলল, বাবা, আমি আর কোনো মেয়েকে বিয়ে করব না। তানিয়া ছাড়া কাউকে ভালোবাসতে পারব না। এভাবে 6 মাস কেটে গেল। রুদ্র আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করল। কলেজে যেতে শুরু করল। কিন্তু একদিন এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে আমি দরজা খুলে দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। আমি চোখ বিশ্বাস করতে পারলাম না। তানিয়ার চোখে পানি, শাড়ি ছেঁড়া। তানিয়া কান্না কান্না গলায় বলল, আন্টি, আমাকে বাঁচান। আমার স্বামী আমাকে মারধর করে। আমি তাকে ভেতরে এনে বসালাম। রুদ্রকে ডাক দিলাম। রুদ্র তানিয়াকে দেখে হতবাক হয়ে গেল। বলল, তানিয়া, তুমি এখানে? তানিয়া রুদ্রকে দেখে কাঁদতে শুরু করল। বলল, রুদ্র, আমি তোমাকে খুঁজে এসেছি। আমি আর থাকতে পারছি না। রুদ্র তানিয়ার পাশে বসল। বলল, কি হয়েছে? তোমার স্বামী তোমাকে কষ্ট দেয়? তানিয়া বলল, রুদ্র, আমার বিয়ে জোর করে দেওয়া হয়েছে। আমার স্বামী মদ খায়, জুয়া খেলে। আমাকে প্রতিদিন মারধর করে। আমি বললাম, তানিয়া, তুমি পুলিশের কাছে যাওনি? তানিয়া বলল, আন্টি, আমার বাবা পুলিশকে টাকা দিয়েছে। ওরা আমার কথা শোনে না। তপন বলল, তানিয়া, তুমি এখানে নিরাপদ। আমরা তোমাকে সাহায্য করব। রুদ্র বলল, তানিয়া, তুমি ডিভোর্স নিয়ে নাও। আমি তোমার পাশে আছি। কিন্তু সেই রাতেই পুলিশ এসে তানিয়াকে নিয়ে গেল। বল যে তানিয়া একজন পলাতক স্ত্রী। আমরা কিছুই করতে পারলাম না। রুদ্র আবার ভেঙে পড়ল। পরদিন আমরা জানতে পারলাম যে তানিয়াকে ওর স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। রুদ্র পাগলের মতো হয়ে গেল। বলল, আমি তানিয়াকে উদ্ধার করব। ওর স্বামীকে মেরে ফেলব। আমি রুদ্রকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, রুদ্র, তুই এভাবে কিছু করলে জেলে যাবি। তানিয়ার কোনো উপকার হবে না। কিন্তু রুদ্র আমার কথা শুনল না। সে রাতে ঘর থেকে বের হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। তপন বলল, মিতালি, রুদ্র কোনো বিপদে পড়ে যাবে। আমাদের ওকে খুঁজতে হবে। আমরা সারারাত রুদ্রকে খুঁজলাম। সকালে পুলিশ স্টেশন থেকে খবর এল যে রুদ্র তানিয়ার স্বামীর বাড়িতে গিয়ে ঝগড়া করেছে। আমরা পুলিশ স্টেশনে গেলাম। দেখি রুদ্র হাঁচতে বসে আছে। ওর মুখে কাটা দাগ। আমি কান্না করে বললাম, রুদ্র, তুই কি করেছিস? রুদ্র বলল, মা, আমি তানিয়ার স্বামীকে বলেছি যে ও তানিয়াকে ছাড়ুক। কিন্তু ও আমাকে মারধর করেছে। পুলিশ অফিসার বলল, আপনার ছেলে অন্যের বাড়িতে গিয়ে ঝগড়া করেছে। এটা অপরাধ। তপন অনুরোধ করল, স্যার, আমার ছেলে মানসিক সমস্যায় আছে। দয়া করে ওকে ছেড়ে দিন। পুলিশ অফিসার বলল, ঠিক আছে, এবার ছেড়ে দিচ্ছি। কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা রুদ্রকে বাড়ি নিয়ে এলাম। রুদ্র খুব দুর্বল হয়ে পড়েছিল। আমি বললাম, রুদ্র, তুই তানিয়াকে ভুলে যা। ও আর তোর হতে পারবে না। রুদ্র বলল, মা, আমি তানিয়াকে ভুলতে পারব না। কিন্তু আমি আর কোনো বিপদে পড়ব না। কয়েকদিন পর রুদ্র স্বাভাবিক হয়ে উঠল। কলেজে যেতে শুরু করল। কিন্তু ও আর আগের মতো হাসিখুশি ছিল না। একদিন রুদ্র বলল, মা, আমি চাকরি খুঁজব। আর পড়াশোনা করতে মন চায় না। তপন বলল, রুদ্র, তুই অনার্স শেষ কর। তারপর চাকরি খুঁজবি। রুদ্র বলল, বাবা, আমি আর পড়তে পারছি না। মাথায় কিছু ঢোকে না। আমি বুঝতে পারলাম যে রুদ্রের মন ভেঙে গেছে। ওর জীবনে আর কোনো স্বপ্ন নেই। কয়েক মাস পর হঠাৎ একদিন খবর এল যে তানিয়ার স্বামী একটা দুর্ঘটনায় মারা গেছে। মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়েছে। রুদ্র এই খবর শুনে খুশি হল। বলল, মা, এখন তানিয়া মুক্ত। আমি ওর সাথে দেখা করতে যাব। আমি বললাম, রুদ্র, তানিয়া এখন বিধবা। ওকে শোক করার সময় দাও।
কিন্তু রুদ্র অধৈর্য হয়ে উঠল। সে তানিয়ার খোঁজ নিতে লাগল। কয়েকদিন পর জানা গেল যে তানিয়া ওর বাবার বাড়ি চলে গেছে। রুদ্র সেখানে গিয়ে তানিয়ার সাথে দেখা করল। তানিয়া রুদ্রকে দেখে কাঁদতে শুরু করল। বলল, রুদ্র, আমি অনেক কষ্ট পেয়েছি। কিন্তু এখন আমি মুক্ত। রুদ্র বলল, তানিয়া, আমরা এখন বিয়ে করতে পারি। কেউ আমাদের আটকাতে পারবে না। কিন্তু তানিয়া বলল, রুদ্র, আমি বিধবা। সমাজ আমাদের বিয়ে মেনে নেবে না। রুদ্র বলল, আমি সমাজের কিছু মনে করি না। আমি শুধু তোমাকে চাই। তানিয়ার বাবা এসে রুদ্রকে তাড়িয়ে দিল। বলল, আমার মেয়ে এখন বিধবা। ও আর বিয়ে করবে না। রুদ্র হতাশ হয়ে বাড়ি ফিরল। আমাদের কাছে সব কিছু বলল। আমি বললাম, রুদ্র, তানিয়ার বাবার কথা ঠিক নয়। বিধবারাও পুনর্বিবাহ করতে পারে। তপন বলল, আমরা তানিয়ার বাবার সাথে কথা বলব। ওদের বোঝাব। আমরা তানিয়ার বাবার বাড়িতে গেলাম। কিন্তু উনি আমাদের সাথে কোনো কথা বলতে চাইলেন না। তানিয়ার বাবা বললেন, আপনারা আমার মেয়েকে নিয়ে আর ভাববেন না। ও আমার কাছেই থাকবে। আমি বললাম, কাকু, রুদ্র এবং তানিয়া একে অপরকে ভালোবাসে। ওদের বিয়ে দিলে ওরা খুশি হবে। কিন্তু তানিয়ার বাবা বললেন, আমি আমার মেয়েকে আর কোনো পুরুষের হাতে তুলে দেব না। ও একবার কষ্ট পেয়েছে, আর পাবে না। আমরা হতাশ হয়ে বাড়ি ফিরলাম। রুদ্র আবার বিষণ্ণ হয়ে পড়ল। কিন্তু একদিন অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তানিয়া নিজেই আমাদের বাড়িতে এল। তানিয়া বলল, আন্টি, আমি আর বাবার বাড়িতে থাকতে পারছি না। বাবা আমাকে ঘরে বন্দি করে রেখেছে। আমি বললাম, তানিয়া, তুমি কি করতে চাও? তানিয়া বলল, আমি রুদ্রকে বিয়ে করতে চাই। আমরা দুজনে মিলে নতুন জীবন শুরু করব। রুদ্র খুশিতে আটখানা হয়ে গেল। বলল, তানিয়া, তুমি সত্যিই আমাকে বিয়ে করবে? তানিয়া বলল, হ্যাঁ রুদ্র। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমরা সবাই খুশি হয়ে গেলাম। তপন বলল, আমরা আগামী মাসেই তোমাদের বিয়ে দেব। কিন্তু সমস্যা হল তানিয়ার বাবার সাথে। উনি পুলিশের কাছে অভিযোগ করলেন যে আমরা ওনার মেয়েকে অপহরণ করেছি। পুলিশ এসে তানিয়াকে নিয়ে গেল। আবার সেই একই অবস্থা। রুদ্র এবার একেবারে ভেঙে পড়ল। বলল, মা, আমি আর পারছি না। আমার ভাগ্যে তানিয়া নেই। আমি বললাম, রুদ্র, হাল ছেড়ে দিস না। আমরা আইনি পথের সমাধান খুঁজব। তপন একজন আইনজীবীর পরামর্শ নিল। আইনজীবী বললেন, তানিয়া সাবালক। ও চাইলে যার সাথে ইচ্ছা বিয়ে করতে পারে। ওর বাবা ওকে জোর করে আটকে রাখতে পারে না। আমরা আদালতে মামলা করলাম। আদালত তানিয়াকে ডেকে জিজ্ঞাসা করল যে ও কি চায়। তানিয়া আদালতে বলল, আমি রুদ্রকে বিয়ে করতে চাই। আমার বাবা আমাকে জোর করে আটকে রেখেছেন। আদালত তানিয়ার পক্ষে রায় দিল। বলল যে তানিয়া যার সাথে ইচ্ছা বিয়ে করতে পারে। এভাবে অবশেষে রুদ্র এবং তানিয়ার বিয়ে হল। আমরা সবাই খুশি হলাম। কিন্তু এই খুশির মাঝেও একটা রহস্য রয়ে গেল। তানিয়ার প্রথম স্বামী সত্যিই দুর্ঘটনায় মারা গিয়েছিল নাকি অন্য কোনো কারণে? একদিন তানিয়া আমার কাছে এসে বলল, মা, আমি আপনাকে একটা সত্য বলতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি সত্য তানিয়া? তানিয়া বলল, মা, আমার প্রথম স্বামী দুর্ঘটনায় মরেনি। ও আত্মহত্যা করেছে। আমি চমকে উঠলাম। বললাম, কেন? কি কারণে? তানিয়া বলল, মা, ও খুব খারাপ মানুষ ছিল। মদ খেত, জুয়া খেলত। কিন্তু শেষের দিকে ও অনুশোচনা করতে শুরু করেছিল। আমি বললাম, তাহলে তুমি ওকে মাফ করে দিতে পারলে না? তানিয়া বলল, মা, আমি চেষ্টা করেছিলাম। কিন্তু ও নিজেকে মাফ করতে পারেনি। ও মনে করত যে ও আমার জীবন নষ্ট করেছে। আমি বুঝতে পারলাম যে তানিয়াও অনেক কষ্ট পেয়েছে। বললাম, তানিয়া, এখন তুমি রুদ্রের সাথে খুশি থাক। অতীত ভুলে যাও। তানিয়া বলল, হ্যাঁ মা। আমি রুদ্রের সাথে নতুন জীবন শুরু করেছি। কিছুদিন পর আরও একটা রহস্য উন্মোচিত হল। পূর্ণিমা আমার কাছে এসে বলল, মা, আমি একটা গোপন কথা জানি। আমি জিজ্ঞেস করলাম, কি গোপন কথা? পূর্ণিমা বলল, মা, তানিয়া বৌদি আসলে আমাদের দূর সম্পর্কের আত্মীয়। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? পূর্ণিমা বলল, মা, তানিয়া বৌদির দিদিমা আর আমাদের দিদিমা ছিল বোন। কিন্তু পারিবারিক বিরোধের কারণে ওরা যোগাযোগ রাখেনি। আমি এই তথ্য শুনে হতভম্ব হয়ে গেলাম। তাহলে রুদ্র এবং তানিয়ার প্রেম ছিল পূর্বনির্ধারিত? আমি তানিয়াকে জিজ্ঞেস করলাম, তানিয়া, তুমি কি জানতে যে আমরা আত্মীয়? তানিয়া বলল, হ্যাঁ মা।
আমি প্রথম দিনেই বুঝেছিলাম। কিন্তু বলিনি কারণ পারিবারিক বিরোধের কথা মনে পড়েছিল। আমি বললাম, তাহলে তুমি রুদ্রকে ভালোবেসেছ জেনে শুনে? তানিয়া বলল, মা, আত্মীয় হোক বা না হোক, আমি রুদ্রকে সত্যিকারের ভালোবাসি। এভাবে আমাদের পরিবারে আরও একটা সদস্য যোগ হল। তানিয়া খুব ভালো বউ। আমাদের সবার যত্ন নেয়। কিন্তু আরও একটা রহস্য বাকি ছিল। তানিয়ার প্রথম স্বামীর মৃত্যুর পেছনে সত্যিই কি কোনো ষড়যন্ত্র ছিল? একদিন তানিয়ার প্রাক্তন শ্বশুর আমাদের বাড়িতে এলেন। উনি বললেন, আমি তানিয়ার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, কেন? কি হয়েছিল? উনি বললেন, আমার ছেলে তানিয়াকে কষ্ট দিত। কিন্তু আমি কিছু বলতাম না। আমার ভুল ছিল। তানিয়া বলল, কাকু, সব ভুলে যান। আমি এখন খুশি আছি। তানিয়ার প্রাক্তন শ্বশুর বললেন, তানিয়া, আমার ছেলে মরার আগে তোমার কাছে ক্ষমা চেয়েছিল। ও বলেছিল যে তুমি খুব ভালো মেয়ে। আমি বুঝতে পারলাম যে তানিয়ার প্রথম স্বামী শেষ মুহূর্তে অনুশোচনা করেছিল। এভাবে সব রহস্যের সমাধান হয়ে গেল। রুদ্র এবং তানিয়া খুশিতে থাকতে লাগল। কয়েক মাস পর তানিয়া গর্ভবতী হল। আমরা সবাই আনন্দিত হলাম। রুদ্র বলল, মা, আমি বাবা হতে যাচ্ছি। কেমন লাগছে? আমি বললাম, খুব ভালো লাগছে। তুই একজন ভালো বাবা হবি। তানিয়া বলল, মা, আমি চাই আমার সন্তান আপনাদের মতো ভালো পরিবারে বড় হোক। আমি বললাম, অবশ্যই। আমরা সবাই মিলে বাচ্চার যত্ন নেব। 9 মাস পর তানিয়া একটি সুন্দর ছেলের সন্তানের জন্ম দিল। আমরা বাচ্চার নাম রাখলাম অর্জুন। রুদ্র বাবা হয়ে খুব খুশি। প্রতিদিন বাচ্চার সাথে খেলে। তানিয়াও খুব ভালো মা। পূর্ণিমা বলল, মা, আমার একটা ভাইপো হয়েছে। কত মজা! আমি বললাম, হ্যাঁ, আমাদের পরিবার আরও বড় হল। এভাবে আমাদের পরিবারে শান্তি ফিরে এল। যে রহস্যময় ঘটনাগুলো ঘটেছিল সবের সমাধান হয়ে গেল। রুদ্র এখন একটা ভালো চাকরি পেয়েছে। তানিয়া ঘর সংসার সামলায়। পূর্ণিমা পড়াশোনায় মন দিয়েছে। আমি এবং তপন এখন দাদা দিদা হয়েছি। আমাদের জীবনে নতুন আনন্দ এসেছে। কিন্তু জীবনে রহস্য আর রোমাঞ্চ কখনো শেষ হয় না। হয়তো আগামী দিনে আরও নতুন কিছু ঘটবে। আজকের মতো এখানেই শেষ। আশা করি আপনারা গল্পটি পছন্দ করেছেন। এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।